আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ভয়েস এপিসোড 3। এর আগের দুটি এপিসোড যারা দেখে নিতে পারোনি দেখে নেবে, তাহলে আজকের আলোচনা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস উইথ ডাবল অবজেক্ট, অর্থাৎ একটি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি দুটি অবজেক্ট আমরা দেখতে পাই, তাহলে প্যাসিভের ক্ষেত্রে কোন অবজেক্টটিকে আমরা সাবজেক্টের স্থলে বসাবো আর কোন অবজেক্টটিকে আমরা অবজেক্টের স্থলে রেখে দেব, তাহলে সেই সমস্যাটির সমাধান করা যায়। আমি একটি বাক্য লিখে রেখেছি, হি গেভ মি সাম মানি। এখানে দুটি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে মি আর অপর অবজেক্ট হচ্ছে সাম মানি। তো শিক্ষার্থী বন্ধুরা, অবজেক্ট মূলত দুই ধরনের হয়ে থাকে। এর একটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ যেটি প্রাণীবাচক, অর্থাৎ যার প্রাণ রয়েছে এমন, সেটি ব্যক্তি হতে পারে, বৃক্ষ হতে পারে, প্রাণী হতে পারে, এমন কোনো কিছু যার প্রাণ আছে, সেগুলো যদি অবজেক্ট হয় তাহলে সেগুলোকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। আর বস্তুবাচক অর্থাৎ জড় পদার্থ যখন অবজেক্টের ভূমিকা পালন করে তখন সেগুলোকে ডাইরেক্ট অবজেক্ট বলা হয়। এই জায়গাটি তোমাদের মনে রাখতে হবে। এটি মূলত যে ইংলিশ গ্রামারে কেস বলে একটা টপিক আছে, সেইখানে এগুলোর আলোচনা হয়ে থাকে। তো এরকম যে আমরা দুটি অবজেক্ট দেখলাম এবং দুটি শনাক্ত করলাম, একটা হচ্ছে মি আর একটি হচ্ছে সাম্মানি। এখন এগুলোকে ইনডাইরেক্ট এবং ডাইরেক্টের বিচারে একটু দেখবার চেষ্টা করি। এখানে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর সাম্মানি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো ইংরেজি গ্রামার আমাদের বলছে যখন এরকম ডাবল অবজেক্ট থাকবে বা দুটি অবজেক্ট থাকবে, তাহলে প্যাসিভ করার সময় আমাদের ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরাটা সবচেয়ে ভালো হবে এবং বস্তুবাচক অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টটিকে অবজেক্টের জায়গায় রেখে দিতে হবে। তাহলে সেই হিসাবে যদি আমি করি, তাহলে দেখো যে হি গেভ মি সাম মানি, তাহলে এই মি এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আমাকে এখানে বসাতে হবে। তাহলে মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এবং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আয়ের পরে ওয়াজ আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আর এরপরে গেভ অর্থাৎ যার বেসিক ফর্ম হচ্ছে গিভ, তার থার্ড ফর্ম গিভেন আমি এখানে ব্যবহার করেছি। তাহলে এখন থাকলো অবজেক্ট বসানোর জায়গা, অর্থাৎ এই যে অবজেক্ট আমরা একদম অবিকল রেখে দিয়েছিলাম, সেই অবজেক্ট এখানে আমরা স্থাপন করলাম। তারপরে সূত্র মোতাবেক একটি বাই ব্যবহার করা হলো এবং এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি, তার অবজেক্টিভ ফর্ম হিম এখানে ব্যবহার করেছি। তো এটি তো গেল ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবার নিয়ম। কিন্তু একটি প্রশ্ন তো মাথায় উঠতেই পারে যে এই যে ডাইরেক্ট অবজেক্ট, একে কি কোনোভাবেই সাবজেক্টের স্থলে বসানো যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। তাহলে এটি একটু তোমাদের বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখো সাম মানি, এই ইনডাইরেক্ট অবজেক্টকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো, আবার এখানে ওয়াজ ব্যবহার করা হলো, কারণ এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সাম মানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। এখানে ভার্ব 3 গিভেন। এখানে দেখো এই যে মি অবজেক্ট, এই অবজেক্ট কিন্তু এখানে বসানো হয়েছে। তারপরে বাই এবং হিম যথানিয়মে বসেছে। এখন প্রশ্ন হতে পারে এইটু কোথা থেকে আসলো? হ্যাঁ, ইংলিশ গ্রামার আমাদের বলে দিচ্ছে যখন আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং ডাইরেক্ট অবজেক্টকে অবজেক্ট হিসেবে রেখে দেব, তাহলে সেই ডাইরেক্ট অবজেক্টের পূর্বে অধিকাংশ ক্ষেত্রে একটি টু ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু 100% কারেক্ট হয়ে যাবে। তো এটি আসলে কখনো টু যদি ব্যবহার না হয়ে যায় বা একেবারে যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু একেবারে ইনকারেক্ট আনসার হয়ে যাবে। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে ইনডাইরেক্ট অবজেক্টকে অর্থাৎ প্রাণীবাচক অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে নিলে এই অতিরিক্ত প্রিপোজিশন ব্যবহার করবার মানে প্রয়োজনীয়তা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন একটু কয়েকটি ভার্বের সঙ্গে তোমাদের আমি পরিচয় করিয়ে দিব, মূলত যে ভার্বগুলোর পরে সচরাচর ডাবল অবজেক্ট থেকে থাকে। একটু বলে রাখি, এই পাশে তোমরা দেখতে পাচ্ছ ব্রিং, ব্রিং মানে আনা। তারপরে দেখো বাই, ক্রয় করা এবং ক্রয় করে কাউকে দেওয়া। আচ্ছা, তারপরে গিভ, দেয়া বা প্রদান করা। তারপরে দেখো লেন্ট, লেন্ট মানে হচ্ছে ধার দেয়া। তারপরে আমরা দেখব যে পে, পে মানে প্রদান করা। তারপরে প্রমিস, প্রতিজ্ঞা করা, শপথ করা। সেন্ট, পাঠানো। শো, দেখানো। এরপরে আছে টেল, বলা। তারপরে আছে রাইট, লেখা। এইগুলোর পরে আমরা ডাবল অবজেক্ট ব্যবহার করে থাকি।
কিভাবে যদি আমরা এই যে টেল দিয়ে যদি বলি, তাহলে যদি আমরা যদি এভাবে বলি যে মাই গ্র্যান্ডমা ইজ টেলিং মি আ স্টোরি, আমার দাদিমা আমাকে একটি গল্প শোনাচ্ছেন, তাহলে এখানে এই যে আমি বললাম যে মাই গ্র্যান্ডমা ইজ টেলিং মি, এই যে এখানে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বসলো, তারপরে আই স্টোরি, এটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো এটার পরে ডাবল অবজেক্ট ব্যবহার হয়। এরকম যে কয়টা ভার্ব আছে সবগুলোর পরে ডাবল অবজেক্ট ব্যবহার করা যায়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখবার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আবারও বলে রাখি, এরপরের যে এপিসোডগুলো নিয়ে আমি আসবো, চেষ্টা করব, আলোচনা করব, সেগুলো দেখবে এবং যদি ভালো লেগে থাকে বা মনে করো যে আমার আলোচনাগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারো। আর পূর্বের যে 2টি এপিসোড যদি না দেখা হয়ে থাকে সেগুলো দেখে নিও। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।